প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এবং আমাদের অধ্যায়ের বইয়ের যে শেষ চ্যাপ্টারটা আছে, ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা এই চ্যাপ্টারটার উপরে আজকে আলোচনা শুরু করব। আচ্ছা, তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল আছে যে ডেটা সম্পর্কে আইডিয়া তোমরা আগে পরে প্রথম অধ্যায়ের দিকে জেনেছো। আচ্ছা, এখনই এই ডেটাটাকে ইউটিলাইজ করে কিভাবে ডেটাবেজ ম্যানেজমেন্ট আকারে আলোচনা করা যায় সেটা নিয়েই মূলত এই অধ্যায়ে আলোচনা আকারে স্থান পেয়েছে। তো বন্ধুরা, প্রথমে আসো আমরা এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডেটা কি, ফিল্ড কি, রেকর্ড কি, এগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। আচ্ছা, তো তার আগে একটু গুরুত্বপূর্ণ কথা বলে নেই। আচ্ছা, আমাদের এই ষষ্ঠ অধ্যায় শেষ করার মাধ্যমে কিন্তু আমাদের আইসিটির বলা যায় যে মেইন চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এরপরে সম্ভবত 1 এবং 2 অধ্যায়টা বাকি থাকে। আচ্ছা, তা 1 আর 2 অধ্যায় এইটা যদি কারো প্রয়োজন মনে করো তাহলে আমি ফার্স্ট ইয়ারের ব্যাচে স্টার্ট করছি। সেই ব্যাচের সাথে তোমরা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা করে নিতে পারো, আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক নয়, অফলাইন ক্লাস শুরু করেছি। তোমরা নিশ্চয়ই জানো যে শনি সোম বুধ 3 দিন আমি করাচ্ছি। শনি সোম বুধ 3 দিন অফলাইন ব্যাচ করাচ্ছি, সকাল 7টা থেকে 8টা এবং 8টা থেকে 9টা, এবং রবি মঙ্গল বৃহস্পতি এটাও একই টাইম, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা। মোট 4টা ব্যাচ শুরু করেছি এবং প্রত্যেকটা ব্যাচেই বলা যায় এখন অলমোস্ট ওভারফ্লো হয়ে যাচ্ছে। 15 জন, সেখানে 16-17 জন করে এক একটা ব্যাচে উপস্থিতি দেখা যাচ্ছে। আচ্ছা, তার শনি সোম বুধ মানে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, রবি মঙ্গল 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা এই ব্যাচ অফলাইন ব্যাচ চালু করেছি। আচ্ছা, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখনো পুরোপুরি ব্যাচ খোলার মতো পরিবেশ আসলে তৈরি হয়নি, যে কারণে বিকালে ব্যাচ টাইম দিতে পারছি না। এবং তোমরা নিশ্চয়ই জানো এখনকার ব্যাচ কিন্তু আগে ব্যাচের মতো না, এখন যথেষ্ট দূরত্ব মেনটেন করে ব্যাচ করাতে হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে সবাইকে ইচ্ছা থাকলেও ব্যাচ করার সুযোগ দিতে পারছি না। আচ্ছা, এখন যে কথাটা বলছিলাম, যাদের অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইন ক্লাস চলবে, তবে সেটা এখানে না, আমি অন্য একটা টাইমে ফার্স্ট ইয়ার ব্যাচের সাথে তাহলে করে নিতে পারবা, কারণ আইসিটি তো একই সিলেবাস, ফার্স্ট ইয়ারেও যা সেকেন্ড ইয়ারেও তাই। সুতরাং মানে ফার্স্ট ইয়ার ব্যাচের সাথে করে নিতে পারছো। আর যদি মনে করো যে না, আমি মানে অনলাইন করব না, অফলাইন করব, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যাচ টাইম জানিয়ে দিব। আর তারপরে যদি কেউ অনলাইন করতে চাও তাহলে ফার্স্ট ইয়ার ব্যাচের সাথে করবে, তবে এই টাইমে আর এই ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে এই টাইমে আর ব্যাচটা মানে ব্যাচটা রাখবো না। ওকে বন্ধুরা, আচ্ছা তাহলে এবার আসো আমরা আমাদের পরবর্তী আলোচনায় আসি। দেখো, আজকে আমাদের আলোচনা হচ্ছে ষষ্ঠ অধ্যায় নিয়ে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, লেকচার নাম্বার 01। আচ্ছা, প্রথমে আসো ডেটা কি জিনিস। ডেটা কি জিনিস? ডেটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ডেটাম থেকে এসেছে, DATUM। এটা মূলত একটা সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এর প্লুরাল হচ্ছে ডেটা। তার মানে ডেটা একটা প্লুরাল নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার, ডেটাম থেকে এসেছে এবং ডেটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে তথ্যের উপাদান বা উপাত্ত। এর অর্থ তথ্যের উপাদান বা উপাত্ত। আচ্ছা, ডেটা একটা প্লুরাল নাম্বার, আবার বলি, ডেটা একটা প্লুরাল নাম্বার যেটা সিঙ্গুলার, যার সিঙ্গুলার হচ্ছে ডেটাম, এবং এটা একটা ল্যাটিন শব্দ, মানে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে তথ্যের উপাদান বা উপাত্ত। আচ্ছা, ওকে বন্ধুরা, এইবার ডেটার সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি প্রথম অধ্যায়ের আলোকে, যে সুনির্দিষ্ট কোনো পরীক্ষার ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত ইনপুট সমূহকেই তোমার ডেটা বলা হয়ে থাকে। আবার বলি, সুনির্দিষ্ট কোনো পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য আউটপুটে বা প্রসেসিং এ আউটপুট না প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল বা ইনপুট সমূহকেই ডেটা বলে।
সুনির্দিষ্ট কোনো ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল বা ইনপুট সমূহকে ডেটা বলে। আচ্ছা, ডেটা ল্যাটিন শব্দ ডেটাম থেকে এসেছে, সিঙ্গুলার, এর অর্থ তথ্যের উপাদান বা উপাত্ত। আচ্ছা, তাহলে ডেটা সম্পর্কে আমাদের আইডিয়া গেল যে সুনির্দিষ্ট কোনো ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত ইনপুট বা কাঁচামাল সমূহকে ডেটা বলে। আচ্ছা, এবার আসো ডেটাবেস কাকে বলে। ডেটা কাকে বলে জানলাম, এবার আসো ডেটাবেস কাকে বলে। আচ্ছা, এক কথায় উত্তর দিবে যে পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকেই ডেটাবেস বলে। ভালোভাবে লক্ষ্য করো, ডেটা পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকেই ডেটাবেস বলে। এক কথায় উত্তর দিলেই হয়ে যাচ্ছে যে পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকেই ডেটাবেস বলে। ওকে বন্ধুরা, এবং এই ডেটাবেস আলোচনা করতে গেলে আমাদের এর পরবর্তীতে কিছু টপিক চলে আসবে, সেগুলো হচ্ছে ফিল্ড কি, রেকর্ড কি, আচ্ছা ডেটাবেস টেবিল কি, এনটিটি কি। এখন আসো বন্ধুরা, আমি এগুলো তোমাদের সামনে এক এক করে স্লাইড উপস্থাপনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, লক্ষ্য করো ডেটাবেস, আমরা এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, ডেটা সম্পর্কে আমি বলেছিলাম যে যে কোনো ঘটনা বা আইটেমকে ডেটা বলে। এরা বলছে ল্যাটিন শব্দ ডেটামের বহু বচন হচ্ছে ডেটা। ডেটা শব্দের অর্থ তথ্যের উপাদান, সুশৃঙ্খলভাবে সাজানো নয় এমন এক বা একাধিক বর্ণ, সংখ্যা, চিত্র, অডিও, ভিডিও ইত্যাদি ব্যবহার করে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানকে কম্পিউটারে ইনপুট দেওয়াকে উপাত্ত বা ডেটা বলে। সহজ কথায় আমি যেভাবে সংজ্ঞায়িত করেছি যে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত ইনপুট বা কাঁচামাল সমূহকে ডেটা বলে। ডেটার প্রকারভেদ দেখো, ডেটা দুই প্রকার, নিউমেরিক বা সংখ্যাবাচক ডেটা, আর একটা হচ্ছে নন নিউমেরিক বা অসংখ্যাবাচক বা বর্ণবাচক ডেটা। নিউমেরিক ডেটাকে দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। আচ্ছা, পূর্ণ সংখ্যা কারা? 5, 10, 500 ইত্যাদি। আর ভগ্নাংশ হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। আরেকটা হচ্ছে কি অসংখ্যাবাচক, অসংখ্যাবাচক বা নন নিউমেরিক যেটাকে বলে, যেমন স্ট্রিং ডেটা, অবজেক্ট ডেটা। স্ট্রিং হচ্ছে একগুচ্ছ ক্যারেক্টার, অবজেক্ট হচ্ছে কি ছবি, গ্রাফিক্স ইত্যাদি যুক্ত করা। আচ্ছা, ডেটাকে প্রসেস করে ইনফরমেশন বা তথ্য তৈরি করা হয়, এটা তোমরা প্রথম অধ্যায়ে জেনে এসেছো। ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। অর্থাৎ ডেটাকে কম্পিউটারের সাহায্যে প্রয়োজন মতো প্রক্রিয়াকরণ করে যে রিপোর্ট তৈরি করা হয় তাই হলো তথ্য বা মানে ইনফরমেশন। দেখো, ডেটা আর ইনফরমেশনের মধ্যকার পার্থক্য, ডেটা যে কোনো ঘটনা বা আইটেম হতে পারে, আর তথ্য হতে গেলে সেটা অবশ্যই অর্থবহ ফলাফল থাকতে হবে। আচ্ছা, ডেটা হচ্ছে একটা একক ধারণা আর তথ্য হচ্ছে একটা সমন্বিত ধারণা। ডেটা হচ্ছে উৎস, তথ্য হচ্ছে ফলাফল। এলোমেলো ভাবে শব্দ বা বর্ণ সমষ্টি, আর এটা হচ্ছে সুন্দরভাবে সাজানো থাকে। ডেটা অর্থবহুল নয়, মানে ইনফরমেশন অর্থবহুল। আচ্ছা, সকল তথ্যই ডেটা হতে পারে, সকল ইনফরমেশনই ডেটা, কিন্তু সকল ডেটাই ইনফরমেশন নয়। পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় না, পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় কোনো বিষয় সম্পর্কে। এবার আসো এন্টিটি বা অবজেক্ট, তার মানে প্রত্যেকটা এন্টিটি কি জিনিস, এন্টিটি বা রেকর্ড কাকে বলে সেটা দেখো। এন্টিটি হচ্ছে সত্তা যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা যায়। কোনো টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের একটি নাম দেওয়া হয়, সেটাই হচ্ছে একটা এন্টিটি। আবার কোনো ডেটাবেসের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত রেকর্ড ব্যবহার করা হয় সেটাও একটা এন্টিটি। যেমন ছাত্রের নাম, রোল, ঠিকানা, এগুলো এক একটা এন্টিটি। আচ্ছা, তার মানে ডেটাবেসের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত রেকর্ড ব্যবহার করা হয় তাই হলো এনটিটি। ইএনটিআইটিওয়াই, এনটিটি। দেখো, এনটিটি সেট কি জিনিস? এনটিটি সেট বা টেবিল, লক্ষ্য করো একই জিনিস, ডেটাবেস টেবিল বা এনটিটি সেট, তার মানে একই জাতীয় একাধিক এনটিটি নিয়ে একটা এনটিটি সেট তৈরি করা হয়। আচ্ছা, পরবর্তীতে দেখো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য।
দেখো, একটা এন্টিটি বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম ব্যবহার করা হয় তাদেরকে অ্যাট্রিবিউট বলে। যেমন একজন ছাত্রের নাম, রোল, এগুলো প্রত্যেকেই অ্যাট্রিবিউট। এরপরে দেখো ভ্যালু, কোনো একটি এন্টিটিতে ব্যবহৃত একটি অ্যাট্রিবিউটের যে মান থাকে তাকে ভ্যালু বলে। যেমন একজন ব্যক্তির নাম বা একজন ব্যক্তির রোল নাম্বার একটা ভ্যালু হতে পারে। ওকে, আমরা তাহলে ডেটা সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরো কিছু বিষয়বস্তু সম্পর্কে এখন আমরা একটু ধারণা নিব। ফিল্ড কি, রেকর্ড কি, এগুলো সম্পর্কে আমরা বিস্তর আইডিয়া এখন নেওয়ার চেষ্টা করব। দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটার হায়ারার্কি। ডেটার হায়ারার্কি হলো ডেটাবেসের বিভিন্ন উপাদান যেমন বিট, বাইট, ফিল্ড, রেকর্ড, ফাইল ইত্যাদি সমন্বয়ে গঠিত একটি কাঠামো। অর্থাৎ ডেটাবেস থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট, বিটের সমন্বিত যে ধারাবাহিক সংগঠন, এটাকে বলা হয় ডেটা হায়ারার্কি। লক্ষ্য করো, ডেটার হায়ারার্কি দেয়া আছে ডেটাবেস। দেখো, ডেটাবেসের পরে কি আছে, মানে ফাইল আছে, ফাইলের পরে রেকর্ড, রেকর্ডের পরে ফিল্ড, ফিল্ডের পরে বাইট, বাইটের পরে দেখো বিট। তার মানে সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। এরকম 8 বিটে হয় হচ্ছে 1 বাইট। এরকম কয়েকটা বাইট নিয়ে একটা ফিল্ড তৈরি হয়, আবার কয়েকটা ফিল্ড নিয়ে একটা রেকর্ড তৈরি হয়, কয়েকটা রেকর্ড নিয়ে একটা ফাইল, আবার কয়েকটা ফাইল নিয়ে একটা ডেটাবেস তৈরি করা হয়। এটাই ডেটার হায়ারার্কি। সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে বিট। এরকম 8 বিটে হয় 1 বাইট, আবার কয়েকটা বাইট নিয়ে তৈরি হয় একটা ফিল্ড, আবার কয়েকটা ফিল্ড নিয়ে একটা রেকর্ড তৈরি করা হয়, রেকর্ড গুলোকে একত্রিত করে একটা ফাইল তৈরি করা হয়, আবার এক বা একাধিক ফাইল নিয়ে একটা ডেটাবেস তৈরি করা হয়। এবার দেখো, ফিল্ড কি জিনিস আমি প্রথমে থিওরিটিক্যাল আলোচনা করাই যাই, এরপরে আমি এটা বুঝাই দিচ্ছি। ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহারকারীর এক জাতীয় ডেটাগুলোকে এক ক্যাটাগরিতে নামকরণ করে। কয়েকটা অক্ষর নিয়ে গঠিত হয় একটি ফিল্ড, এবং ডেটা সংরক্ষণ করার জন্য ডেটার ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের হতে পারে। লক্ষ্য করো, এখানে আমরা কয়টা কলাম দেখতে পাচ্ছি, 5টা কলাম। রোল, নেম, ক্লাস, গ্রুপ, জিপিএ, এর প্রত্যেকটাই এক একটা ফিল্ড। তার মানে প্রথমটা হচ্ছে রোল নাম্বারের ফিল্ড, দ্বিতীয়টা নেম ফিল্ড, এরপরে ক্লাস ফিল্ড, গ্রুপ ফিল্ড, জিপিএ ফিল্ড, এরকম। তার মানে প্রত্যেকটা ফিল্ডে একই জাতীয় ডেটাগুলোকে স্থান দেওয়া হয়েছে। যেমন রোল ফিল্ডে কি শুধু রোলের ডেটাগুলোকে স্থান দেওয়া হয়েছে, অন্য কোনো ডেটা এই রোলে স্থান পায়নি। শুধু নেম ফিল্ডে শুধু নেমগুলো, স্টুডেন্টের নেমগুলো স্থান পেয়েছে, অন্য কোনো ডেটা এখানে স্থান পায়নি। ক্লাসে শুধু ক্লাসগুলো স্থান পেয়েছে, গ্রুপে স্থান পেয়েছে, জিপিএ তে শুধু জিপিএ মানে ডেটাগুলো স্থান পেয়েছে। তার মানে কোনো ডেটাবেসের ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহারকারীর এক জাতীয় ডেটাগুলোকে এক ক্যাটাগরিতে নামকরণ করে। আচ্ছা, ফিল্ড গেল। এরপর আসছো রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় একটা রেকর্ড। ভালো করে লক্ষ্য করো, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে তৈরি করা হয় একটি রেকর্ড। যেমন এখানে লক্ষ্য করো, আমরা কলামগুলোকে ফিল্ড বলেছি, আগের যে স্লাইডে আমরা কলামগুলোকে ফিল্ড বলেছি। এবার দেখো, প্রত্যেকটা সারি হচ্ছে এক একটা রেকর্ড। তার মানে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডের ডেটা নিয়ে একটি রেকর্ড তৈরি করা হচ্ছে। যেমন রোল নাম্বার 1, এটা কি, তার নাম হচ্ছে আয়েশা, সে ক্লাস 12 এর স্টুডেন্ট এবং সে বিজনেস স্টাডিজ গ্রুপের ছাত্রী। রোল নাম্বার 2, নাম মৃত্তিকা, সেও 12 স্টুডেন্ট, বিজনেস স্টাডিজ। তার মানে কি, প্রত্যেকটা রো কি এক একটা আলাদা আলাদা ব্যক্তির পরিচয় বহন করতেছে। তার মানে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ডের ডেটা নিয়ে একটি রেকর্ড তৈরি করা হয়। আচ্ছা, যেমন অ্যাড্রেস নামের একটি টেবিলে রোল, নেম, ক্লাস, গ্রুপ প্রতিটি ফিল্ডের সমন্বয়ে শিক্ষার্থীর রেকর্ড তৈরি করা হয়েছে। টেবিল দেখো, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি রেকর্ড নিয়ে গঠিত হয় একটা ফাইল বা টেবিল। দেখো, এই যে এখানে এই টেবিলে এখানে কি 3টা রেকর্ড ছিল, আয়েশার, মৃত্তিকার এবং আফসানার। এই 3টা রেকর্ড নিয়ে একটা টোটাল ডেটাবেস টেবিল তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটা রেকর্ড নিয়ে গঠিত হয় একটা ফাইল বা টেবিল। যেমন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার প্রাপ্ত নম্বর নিয়ে রেজাল্ট টেবিল, শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণের জন্য টিচার্স টেবিল ইত্যাদি হতে পারে। এবং প্রত্যেক টেবিলেরই একটি নির্দিষ্ট নাম থাকে, তবে নামটি টেবিলে সংরক্ষিত তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ হলে ভালো হয়, সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। যেমন এই যে টেবিলটা, এটার নাম কি হয়, স্টুডেন্ট টেবিল বা রেজাল্ট টেবিল রাখা উচিত।
স্টুডেন্ট টেবিল বা রেজাল্ট টেবিল রাখা উচিত, যেমন রোল নেম ক্লাস গ্রুপ জিপিএ। আচ্ছা, দেখতেই পাচ্ছ এটাকে আমরা রেজাল্ট টেবিল বা স্টুডেন্ট টেবিল নামকরণ করতে পারি। তাহলে আমরা তিনটা বিষয় আমরা আরেকবার দেখি যে প্রথমে ফিল্ড কি। আচ্ছা, আমি আমার মতো করি ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট যেটা ব্যবহারকারী ডেটাগুলোকে এক ক্যাটাগরিতে নামকরণ করে। এই যে দেখো, ফিল্ড হলো ফাইলের ক্ষুদ্রতম অংশ যা ব্যবহারকারী এক জাতীয় ডেটাকে এক ক্যাটাগরিতে নামকরণ করে। যেমন এখানে প্রত্যেকটা মানে কলাম এক একটা ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে। দেখো, প্রথম কলামটা কি রোল নাম্বার, দ্বিতীয় কলাম কি নেম, তারপরে কি ক্লাস, তারপর গ্রুপ, তারপর জিপিএ। প্রত্যেকটা কলামই আলাদা আলাদা একটি মানে এক জাতীয় রেকর্ডগুলোকে আলাদাভাবে স্থাপন মানে উপস্থাপন করছে, যে কারণে আমরা প্রত্যেকটা কলামকে এক একটা ফিল্ড বলতে পারি। তার মানে এখানে পাঁচটা ফিল্ড আছে, রোল নেম ক্লাস গ্রুপ জিপিএ, পাঁচটি ফিল্ড এখানে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ক্ষুদ্রতম অংশ, ডেটাবেসের একটি ক্ষুদ্রতম অংশ যা ব্যবহারকারীর এক জাতীয় ডেটাগুলোকে এক ক্যাটাগরিতে নামকরণ করে। এরকম কয়েকটা ফিল্ড নিয়ে গঠিত, কয়েকটা অক্ষর নিয়ে গঠিত হয় এক একটা ফিল্ড। এখানে প্রত্যেকটা কলাম, পাঁচটা কলাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কলামই এক একটা ফিল্ডের ভূমিকায় আছে। রেকর্ড দেখো কি বলা হচ্ছে, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ডের ডেটা নিয়ে গঠিত হয় একটি রেকর্ড। যেমন এখানে কি অ্যাড্রেস নামের একটি টেবিলে আছে, দেখো কি অ্যাড্রেস টেবিলে কি রোল নেম ক্লাস গ্রুপ কয়েকটি ফিল্ডের সমন্বয়ে গঠিত, এবং প্রত্যেকটা ফিল্ড থেকে একটি করে ডেটা নিয়ে দেখো একটা রেকর্ড তৈরি করা হয়েছে। দেখো এখানে তিনটি রেকর্ড পরিলক্ষিত হচ্ছে। প্রথম রেকর্ডটা দেখো, রোল 1 নেম আয়েশা ক্লাস 12 বিজনেস স্টাডিজ গ্রুপ। রোল 2 এটা আরেকটা রেকর্ড, দ্বিতীয় রেকর্ড রোল 2 মৃত্তিকা নেম মৃত্তিকা ক্লাস 12 এবং সেও বিজনেস স্টাডিজ গ্রুপের। রোল নাম্বার 3 নাম হচ্ছে কি আফসানা ক্লাস 12 এর স্টুডেন্ট এবং সেও বিজনেস স্টাডিজ। আচ্ছা, উপরের টেবিলে চারটি ফিল্ড রয়েছে, যেমন রোল নেম ক্লাস ও গ্রুপ। আচ্ছা, ফিল্ডগুলোর অধীনে পরস্পর সম্পর্কযুক্ত কিছু ডেটা নিয়ে তিনটি রেকর্ড তৈরি করা হয়েছে। রেকর্ড মূলত এন্টিটির মানে অ্যাট্রিবিউট বা এর বৈশিষ্ট্য। এরপরে দেখো টেবিল কাকে বলে, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি রেকর্ড নিয়ে তৈরি হয় একটা ফাইল বা টেবিল। কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার প্রাপ্ত নম্বর নিয়ে একটা রেজাল্ট টেবিল তৈরি করা হয়েছে। দেখো, আচ্ছা, তার মানে কি কয়েকটা রেকর্ড নিয়ে তৈরি করা হয়, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটা রেকর্ড নিয়ে একটা ফাইল বা টেবিল তৈরি করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এই তিনটা রেকর্ড, এখানে দেখা যাচ্ছে তিনটা রেকর্ড একসাথে নিয়ে একটি টেবিল তৈরি করা হয়েছে। তবে নামটি টেবিলে সংরক্ষিত তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে টেবিলের নাম। ফিল্ড আর রেকর্ডের পার্থক্য দেখো, ফিল্ড হলো ডেটা টেবিলের কলামের নাম, আর রেকর্ড হলো ডেটা টেবিলের সবগুলো সারি বা সারির ডেটা, একটা কলামের অন্তর্ভুক্ত সারির ডেটা। আচ্ছা, একটা ডেটা টেবিলের ফিল্ডের নাম একক থাকে, কিন্তু একটা রোয়ে বিভিন্ন ফিল্ডের ডেটা একই রকম হতে পারে। এবার দেখো ডেটাবেস কি, ডেটাবেসের সংজ্ঞা আমি প্রথমেই দিয়েছি, পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। তার মানে ওই যে দেখো, পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ফাইল নিয়ে একটি ডেটাবেস গঠিত হয়। ওই এক কথায় উত্তর দিবে, পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকেই ডেটাবেস বলে। আচ্ছা, ডেটা শব্দের অর্থ কি উপাত্ত, আর বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি। জাস্ট এ মিনিট। ওকে, আমরা আবার শুরু করি। ডেটাবেস পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে, এবং ডেটাবেসের কি ডেটা শব্দের অর্থ উপাত্ত, আর বেস শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ। অর্থাৎ শাব্দিক অর্থে ডেটাবেস হলো বিভিন্ন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের সমাবেশ। অর্থাৎ ডেটাবেস হলো ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম, যেমন ডেটাবেসের বিভিন্ন অবজেক্ট, টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, পেজেস, ম্যাক্রোস এন্ড মডিউলস ব্যবহার করে ডেটাবেস উপস্থাপন করা হয়ে থাকে। এবার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংজ্ঞাটা আমি বলি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হচ্ছে এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। এদের মতো করে সংজ্ঞা দিও না, আমি সংজ্ঞাটা মুজিবুর রহমান স্যারের বইয়ে একটা সুন্দর সংজ্ঞা আছে, অথবা আমি সংজ্ঞাটা একটু বোর্ডে লিখে নিচ্ছি, তোমরা একটু সবাই খেয়াল করো। ডেটাবেস ডিবিএমএস এর সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডেটাবেস
ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। এটাই আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংজ্ঞা আসলে আমরা এই সংজ্ঞাটা উপস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা, অনেক সময় আসে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি? এই কোশ্চেনটা অনেক ক্ষেত্রে পরীক্ষায় এসে থাকে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি? আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর মানে কি? সর্বময় কর্তা। লক্ষ্য করো, অ্যাডমিনিস্ট্রেটর শব্দের অর্থ হচ্ছে সর্বময় কর্তা। আচ্ছা, তার মানে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের একজন প্রধান থাকে, যে প্রধানের কাজ কি? সবার কাজের তদারকি করা। এটা হচ্ছে প্রতিষ্ঠানের কাজ। যেমন প্রতিষ্ঠানের কোন স্কুলের হেডমাস্টার, হেডমাস্টারের কাজ কি? যে হেডমাস্টারের কাজ হচ্ছে স্কুলের অন্য শিক্ষকরা সময় মতো স্কুলে আসছে কিনা সবার নিয়মিত পরিচালনা কাজ এই হেডমাস্টার করে থাকেন। তাহলে যে হেডমাস্টার তিনি কি ওই প্রতিষ্ঠানের প্রধান অ্যাডমিনিস্ট্রেটর। অথবা তুমি যদি প্রশাসনিক কর্মকর্তার কথা চিন্তা করো, যেমন খুলনা জেলার কথা চিন্তা করো, খুলনা জেলার মানে প্রশাসনিক কর্মকর্তাকে সর্বময় কর্তা হচ্ছে আমাদের ডিসি সাহেব, ডেপুটি কমিশনার যিনি ডিসি সাহেব, ইনি খুলনার যত প্রশাসনিক কর্মকাণ্ড সবকিছু তার আন্ডারে থাকে। তার মানে এখানেও তাই, ডেটাবেসের সবকিছু যারা আন্ডারে থাকবে সেই হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এটা হতে পারে কোনো সিস্টেমও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে। আচ্ছা, তাহলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে অনেকটা একই, শুধু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা যে দ্বারা অপারেট বা পরিচালিত হবে সেই হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে আমরা ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেমের সংজ্ঞা কি দিয়েছি যে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। আর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যে সিস্টেম বা ব্যক্তি দ্বারা এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালিত হয় সেই হচ্ছে তোমার মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু সংজ্ঞাটা একটু এইভাবে দিতে হবে যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলো এমন একটি সিস্টেম বা সফটওয়্যার বা ব্যক্তি বা সিস্টেম বা সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। আমি আবার বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সিস্টেম বা সফটওয়্যার বা ব্যক্তি যার দ্বারা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে মানে ব্যবহৃত হয়। অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যার দ্বারা পরিচালিত হবে সেই হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, তাহলে স্লাইডে ফিরে যাচ্ছি, খেয়াল করো তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আমরা একটু বোর্ডের আলোকে স্লাইডের আলোকে বোঝার চেষ্টা করি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো ডিবিএমএস সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা যার মাধ্যমে ডেটাবেস পরিচালনা, তথ্যের স্থান, সংকুলন, নিরাপত্তা, ব্যাকআপ, তথ্য সংগ্রহের অনুমতি ইত্যাদি নির্ধারণ করা হয়। একটি ডেটাবেস বিভিন্ন ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহার করা যায় না, তবে এসকিউএল সহ কিছু স্ট্যান্ডার্ড ব্যবহার করে একই অ্যাপ্লিকেশন বিভিন্ন সিস্টেমে একসাথে কাজ করা যায়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ডেটাবেসের তথ্যাবলী সংরক্ষণ সহজতর করে এবং তা ব্যবহারে সহায়তা প্রদান করে। এবার দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম কি কি আছে, যেমন মাইক্রোসফট অ্যাক্সেস, মাইএসকিউএল, এসকিউএলাইট, এসকিউএল সার্ভার, ওরাকল, সাইবেস, ডিবেস, ফক্স প্রো, আইবিএম, ডেটাবেস 2, এগুলো সবই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো,
তথ্য ব্যবস্থাপনা, ব্যাংকিং, এয়ারলাইন্স, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থ ব্যবস্থাপনা, উৎপাদন, মানব সম্পদ ব্যবস্থাপনা ক্ষেত্রে ব্যবহার করা যায়। এবার ডিবিএমএস এর কাজ শুধু চোখ বুলায় রাখবা, কারণ এটা অনেক সময় 2 মার্কের কোশ্চেনে আসে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ লিখো। দেখো, প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরি করা, নতুন ডেটা ও রেকর্ড অন্তর্ভুক্ত করা, বিভিন্ন ধরনের রিপোর্ট প্রণয়ন করা, অপ্রয়োজনীয় ডেটা ও রেকর্ড মুছে ফেলা, প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ডেটাবেসকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে সাজানো, ডেটার নানান সংখ্যা ও ভুলের অনুসন্ধান ও সংশোধন করা, পাসওয়ার্ড ব্যবহার করে ডেটা নিরাপত্তা প্রদান করা, তথ্যের পুনঃ ব্যবহারের যথাসম্ভব কমানো। আচ্ছা, এরপর দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা, ব্যবহার আর সুবিধা অনেকটা কাছাকাছি, তাও দেখে যাই। রেকর্ডকৃত ডেটাকে এক বা একাধিক ফিল্ডের ভিত্তিতে ঊর্ধ্বক্রম, উচ্চক্রম ও নিম্নক্রম অনুযায়ী সাজানো যায়। একই ডেটা বারবার ব্যবহৃত হয় না, ফলে স্টোরেজ ডিভাইসের জায়গা কম লাগে। রেকর্ডকৃত ডেটাকে অন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামেও ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। সমস্ত ডেটা সঠিকভাবে রাখা যায় এবং ডেটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। একই সময় একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে পারে। শক্তিশালী ব্যাকআপ ও রিকভারি সিস্টেমের সুবিধা রয়েছে। স্বল্পতম সময়ে সহজে ডেটা খুঁজে বের করা যায়, সহজে ও কম সময়ে ডেটাবেস তৈরি করা যায়, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়, তথ্যের স্বনির্ভরতা তৈরি করা যায়। ওকে, তাহলে এবার লক্ষ্য করো যে আমরা পরবর্তী টপিকে যাব। তবে পরবর্তী টপিক কি, আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আজকে কথা বললাম। আচ্ছা, এরপর আমরা আরেকবার আমি আমার মতো করে ফিল্ড, রেকর্ড, এগুলো মানে কি ফিল্ড, এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে যাই, যে আমরা যে ফিল্ড কি, রেকর্ড কি, এন্টিটি কি, এগুলো নিয়ে আর একটু কথা বলি। একটু লক্ষ্য করো। লক্ষ্য করো, আমি এখানে একটা ডেটাবেস ফাইল ওপেন করছি। দেখো, আমি একটা মাইক্রোসফট অ্যাক্সেস ফাইল ওপেন করছি। এখানে একটা টেবিল আছে, এই টেবিলটাকে আমি এখানে ওপেন করলাম। টেবিলটা ওপেন করার সাথে সাথে আমি একটু টেবিলটার ডেটার মানে একটু বড় করে লিখি। আচ্ছা, লক্ষ্য করো, আমি একটা ডেটা টেবিল এখানে ওপেন করলাম। ডেটা টেবিল ওপেন করার পরপরই খেয়াল করো, একটা ডেটা টেবিল ওপেন হচ্ছে, এর ফন্টগুলোকে আমি একটু বড় করে উপস্থাপন করলাম। আমি প্রথমে কি ফিল্ড বলেছিলাম। ফিল্ড কাকে বলে? কোন ডেটাবেস থেকে ক্ষুদ্রতম ডেটা ইউনিট, যা ব্যবহারকারী ডেটাবেসের ক্ষুদ্রতম ডেটা ইউনিট, যা ব্যবহারকারীর এক জাতীয় ডেটাগুলোকে এক ক্যাটাগরিতে নামকরণ করে, তাকে বলা হয়ে থাকে ফিল্ড। লক্ষ্য করো, কোন ডেটাবেসের এক জাতীয় ডেটাগুলোকে যখন এক ক্যাটাগরিতে নামকরণ করা হয়, তখন তাদেরকে এক একটা ফিল্ড বলে। যেমন এখানে কি প্রথম ফিল্ডটা লক্ষ্য করো, সিরিয়াল নাম্বার। কয়েকটা কলাম আছে এখানে, দেখো মোট 5টা কলাম আছে। প্রথম কলাম হচ্ছে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় কলাম কি নেম, তৃতীয় কলাম এস, তারপরে কি ভিলেজ, তারপরে ইউনিয়ন। এবং প্রত্যেকটা কলামে দেখো একই জাতীয় উপাদানগুলোকে স্থান দেওয়া হয়েছে। যে প্রথম যে কলামটা, এখানে শুধু সিরিয়াল নাম্বারগুলোকে স্থান দেওয়া হয়েছে, অন্য কোনো ডেটা এখানে রাখা হয়নি। তাহলে এখানে এক জাতীয় ডেটাগুলোকে কিন্তু স্থান দেওয়া হয়েছে, তাহলে এটা সিরিয়াল নাম্বারের ফিল্ড। দ্বিতীয় কলামে শুধু ব্যক্তিবর্গের নামগুলোকেই রাখা হয়েছে, অন্য কোনো ডেটা এখানে স্থান দেওয়া হয় নাই, তাহলে দ্বিতীয়টাকে হচ্ছে আমরা নেম ফিল্ড বলতে পারি, দ্বিতীয় কলামটাকে। তৃতীয় কলামে কি শুধু ব্যক্তিদের বয়সকে স্থান দেওয়া হয়েছে, অন্য কোনো ডেটা আনা হয়নি, যে কারণে এটা হলো এস ফিল্ড। পরবর্তীতে দেখো ভিলেজ ফিল্ড এবং তারপরে ইউনিয়ন ফিল্ড, এবং এখানে সমস্ত কলামগুলোকে একই জাতীয় ডেটাই আছে, ভিন্ন জাতীয় ডেটা কখনো স্থান পায়নি। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, কোন ডেটাবেসের এক জাতীয় ডেটাগুলোকে যখন এক ক্যাটাগরিতে নামকরণ করা হয়, তখন তাকে এক একটা ফিল্ড বলা হয়ে থাকে। এবং ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট, যা ব্যবহারকারীর এক জাতীয় ডেটাগুলোকে এক ক্যাটাগরিতে নামকরণ করে। আচ্ছা, ফিল্ডের পরে আমরা জানবো হচ্ছে রেকর্ড বা এন্টিটি কি জিনিস। ওকে বন্ধুরা, আমরা ফিল্ড সম্পর্কে জানলাম। ফিল্ডের পরে আমরা এখন জানবো হচ্ছে রেকর্ড বা এন্টিটি কি জিনিস। রেকর্ড বা এর আরেকটা নাম হচ্ছে এনটিটি, ইএনটিআইটিওয়াই। আচ্ছা, তার মানে
পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ডের ডেটা নিয়ে একটা রেকর্ড তৈরি করা হয়। এটা আমি আগেও বলেছি, আবার একটু তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি যে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ডের ডেটা নিয়ে একটি রেকর্ড তৈরি করা হয়। দেখো এবার ভালোভাবে লক্ষ্য করো, আমরা কলামগুলোকে কি ফিল্ড বলেছি, এবার সারিগুলোর কথা সারিগুলোর দিকে লক্ষ্য করো। সারিগুলো হচ্ছে রেকর্ড। এখানে দেখো প্রত্যেকটা ফিল্ড থেকে একটা করে ডেটা নিয়ে একটা রেকর্ড তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। তার মানে এই যে আমি যে ডেটা টেবিলটা ওপেন করেছি, এখানে মোট 25 জন ব্যক্তির ডেটা আছে, দেখতেই পাচ্ছ 25 জন ব্যক্তির ডেটা আছে। তার মানে প্রত্যেকটা রো হচ্ছে এখানে এক একটা রেকর্ডের ভূমিকায় আছে। তা আমি কি বললাম যে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটা ফিল্ডের ডেটা নিয়ে একটি রেকর্ড তৈরি করা হয়। রেকর্ড বা এনটিটি, তোমাকে যদি বলা হয় এনটিটি কি, একই কথা বলবো, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ডের ডেটা নিয়ে গঠিত হয় একটি রেকর্ড বা এনটিটি। আচ্ছা, এবার ফিল্ড কি রেকর্ড কি, এবার দেখো ডেটাবেস টেবিল বা এনটিটি সেট কাকে বলে। আচ্ছা, টেবিল বা ডেটাবেস টেবিল, শুধু টেবিলও বলা হয়, অথবা এনটিটি সেট কি। তার মানে আমরা কি দেখলাম যে কয়েকটা ফিল্ডের পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটা ফিল্ডের ডেটা নিয়ে একটা রেকর্ড তৈরি হয়, আর এরকম এক বা একাধিক রেকর্ড নিয়ে তৈরি করা হয় একটি ডেটাবেস টেবিল। কোন ডেটাবেসের অন্তর্ভুক্ত এক বা একাধিক ডেটা নিয়ে, এক বা একাধিক রেকর্ড নিয়ে তৈরি করা হয় একটা ডেটাবেস টেবিল বা এনটিটি সেট। ওকে, তাহলে আমরা ডেটাবেস টেবিল সম্পর্কেও একটা ধারণা হলো। এখন আমরা মানে এক এক করে পরবর্তী টপিকের দিকে যাই। লক্ষ্য করো, আমরা ফিল্ড কি, রেকর্ড কি, টেবিল কি সম্পর্কে জেনেছি। এবার আসো আমরা পরবর্তী টপিকে একটু যাব। পরবর্তী টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কি ফিল্ড। কি মানে কি, চাবি বা চালিকা শক্তি। কি ফিল্ড, আচ্ছা লক্ষ্য করো, কি ফিল্ডের সংজ্ঞাটা বইয়েই পাবা, আমি তারপরে একটু বলে যাচ্ছি। আচ্ছা, যে মানে কোন ডেটাবেসে যে ফিল্ড ব্যবহার করে ডেটাবেস তৈরি, সংরক্ষণ, নিয়ন্ত্রণ, পরিচালনার কাজ করা যায়, তাদেরকে বলা হয় হচ্ছে কি ফিল্ড। লক্ষ্য করো, আচ্ছা, যে ফিল্ড ব্যবহার করে কোনো রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়, তাকে মূলত কি ফিল্ড বলে। আচ্ছা, তাহলে দেখো, যে ফিল্ড ব্যবহার করে কোন ডেটাবেস থেকে রেকর্ড, অনুসন্ধান, রেকর্ড তৈরি, অনুসন্ধান, সরি প্রথমে দেবে তৈরি, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো সম্পন্ন করা হয়, তাদেরকে কি ফিল্ড বলে। যে ফিল্ড ব্যবহার করে কোনো ডেটাবেস থেকে রেকর্ড তৈরি, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়ে থাকে, তাকে কি ফিল্ড বলে। আচ্ছা, এবার দেখো কি ফিল্ড তিন প্রকার। কি ফিল্ড তিন প্রকার, দেখো কি কি আছে। প্রাইমারি কি, ফরেন কি, প্রাইমারি কি, ফরেন কি, আর একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। প্রাইমারি কি, ফরেন কি, আর একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আচ্ছা, প্রথমে আসো, কি ফিল্ড কি জিনিস, প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট প্রাইমারি কি। কি ফিল্ডের কথা বললাম, এবার আসো প্রাইমারি কি কি জিনিস সেটা সম্পর্কে বলি, এরপরে আমি তোমাদেরকে এটা স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, দেখো প্রাইমারি কি, কোন ডেটাবেজের মানে অনেকগুলো ফিল্ড থাকতে পারে, এই ফিল্ডগুলোর মধ্যে থেকে যে ফিল্ডের ডেটাগুলোকে ইউনিক বা অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যাবে, তাদেরকেই মূলত প্রাইমারি কি ফিল্ড বলা হয়ে থাকে। আমি আবার বলি, যে ফিল্ডে মানে কোন ডেটাবেস টেবিলে যে ফিল্ডের ডেটাগুলোকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যাবে, তাদেরকেই মূলত প্রাইমারি কি ফিল্ড বলা হয়ে থাকে। তার মানে প্রাইমারি কি এর ডেটাগুলো অবশ্যই ইউনিক হতে হবে, তার মানে প্রত্যেকটা ডেটাই ভিন্ন ভিন্ন হতে হবে, কখনোই একই ডেটা একাধিকবার ব্যবহার করা যাবে না। যদি কোনো ডেটা একাধিকবার ব্যবহৃত হয়, তাহলে সেটা প্রাইমারি কি ফিল্ড বলা যাবে না।
তাহলে আমি তোমাদেরকে একটু প্রাইমারি কি কি এবং তার বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, খেয়াল করো। ওকে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার সেই টেবিলটা ওপেন করলাম। এবার লক্ষ্য করো এই টেবিলের মধ্যে কোন ফিল্ডে ডেটাগুলো ইউনিক বা অদ্বিতীয়, একটু লক্ষ্য করো। এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 এভাবে 25 পর্যন্ত। আচ্ছা, নেম, একই নামের একাধিক ব্যক্তি থাকা সম্ভব, একই বয়স, একই গ্রাম, একই ইউনিয়নের একাধিক ব্যক্তি আছে বা থাকা সম্ভব, কিন্তু একই সিরিয়াল নাম্বারের একাধিক ব্যক্তি কখনোই থাকা সম্ভব নয়। তার মানে এখানে সিরিয়াল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি এর ভূমিকায় আছে। তার মানে যে ফিল্ড কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। তার মানে এখানে একমাত্র সিরিয়াল নাম্বারের রেকর্ডগুলোকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যাচ্ছে, অন্য কোনোটাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যাবে না। কারণ একই সিরিয়াল নাম্বার বা একই রোল নাম্বার, একই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই জাতীয় নাম্বারগুলো কখনো একটা ব্যক্তির জন্য একটাই হবে, কখনো একই নাম্বারের একাধিক ব্যক্তি থাকা সম্ভব নয়। কিন্তু একই নাম, একই বয়স, একই গ্রাম, একই ইউনিয়নের একাধিক ব্যক্তি আছে বা থাকা সম্ভব, একাধিক ডেটা আছে বা থাকা সম্ভব। এই জন্য এখানে শুধুমাত্র সিরিয়াল নাম্বারটাকেই প্রাইমারি কি ফিল্ড বলা যাবে। আচ্ছা, এবার আসো প্রাইমারি কি এর উদাহরণ কি হতে পারে। সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, বার্থ সার্টিফিকেট নাম্বার, আচ্ছা ড্রাইভিং লাইসেন্স নাম্বার, সবকিছুই হচ্ছে ইউনিক হয়, এজন্য এদেরকে প্রাইমারি কি এর অন্তর্ভুক্ত করা যায়। তার মানে আবার বলি, প্রাইমারি কি ফিল্ড, যে ফিল্ড কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে তাকে প্রাইমারি কি ফিল্ড বলা হয়। এখানে সিরিয়াল নাম্বারটা প্রাইমারি কি ফিল্ডের ভূমিকায় আছে। আচ্ছা, এবার আমি কিছু স্লাইডের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করি। দেখো, এবার আমি তোমাদেরকে একটু প্রাইমারি কি সম্পর্কে আরো কিছু বৈশিষ্ট্য এবং এদের মানে আরো একটু তথ্যবহুল ভাবে উপস্থাপনের চেষ্টা করি স্লাইডের মাধ্যমে। দেখো, প্রাইমারি কি, লক্ষ্য করো, প্রাইমারি কি কোন ফাইলের যে ফিল্ডের প্রত্যেকটা ডেটা অদ্বিতীয়, ইউনিক, অর্থাৎ ভিন্ন ভিন্ন, এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। আচ্ছা, এবার দেখো আবার বলি, প্রাইমারি কি কোন ফাইলের যে ফিল্ডের প্রত্যেকটা ডেটা অদ্বিতীয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন, এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা হয়, আচ্ছা তাকে প্রাইমারি কি ফিল্ড বলা হয়। সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা হয় তাকে প্রাইমারি কি বলে। প্রাইমারি কি এর বৈশিষ্ট্য দেখো, একটা টেবিলে একটার বেশি প্রাইমারি কি ফিল্ড থাকতে পারবে না। আচ্ছা, পরবর্তীতে দেখো কি বলছে, এক প্রাইমারি কিতে একই ভ্যালু একাধিক বা, তার মানে ডুপ্লিকেট ভ্যালু এবং নাল ভ্যালু থাকতে পারবে না। নাল মানে কি, ফাঁকা বা শূন্য ভ্যালু থাকতে পারবে না, এবং ডুপ্লিকেট মানে একই ভ্যালুরও একাধিকবার ব্যবহার করা যাবে না, এবং ডেটাবেস রিলেশনের পরেও প্রাইমারি কি এর কোনরূপ পরিবর্তন করা যাবে না। আমি আবার বলি, প্রাইমারি কি কোন ফাইলের যে ফিল্ডের প্রত্যেকটা ডেটা অদ্বিতীয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন, এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা হয় তাকেই বলা হয় প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি এর বৈশিষ্ট্য ভালোভাবে লক্ষ্য করো, বৈশিষ্ট্যগুলো জানা খুবই দরকার। একটা টেবিলে একটা বেশি প্রাইমারি কি ফিল্ড থাকতে পারবে না। প্রাইমারি কিতে একই ভ্যালু একাধিকবার, তার মানে ডুপ্লিকেট ভ্যালু এবং নাল ভ্যালু থাকতে পারবে না। আর ডেটাবেস রিলেশনের পর প্রাইমারি কি এর কোনরূপ পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এই তিনটা বৈশিষ্ট্য একটু ভালোভাবে দেখতে হবে। লক্ষ্য করো, এই যে যে টেবিল দেখতে পাচ্ছ, এই প্রথম টেবিলে কি আছে, রোল নেম গ্রুপ। এখানে প্রাইমারি কি হিসাবে রোল নাম্বারটাকেই চিহ্নিত করা যায়। আচ্ছা, কিন্তু যদি একাধিক প্রাইমারি কি থাকে, যেমন রোল রেজিস্ট্রেশন, দুটোই কিন্তু এখানে প্রাইমারি ডেটা ইউনিক আকারে আছে, কিন্তু দুটোকেই কিন্তু এখানে প্রাইমারি কি বলা যাবে না। একটা হচ্ছে প্রাইমারি কি এবং অন্যটাকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। এই যে আমি লাস্টে কম্পোজিট প্রাইমারি কি এর কথা বলেছি, এটা নিয়ে একটু পরেই আমি বলছি। আচ্ছা, প্রাইমারি কি এর পরে দেখো কি আছে, ফরেন কি। আচ্ছা, ফরেন কি কি জিনিস, দেখো রিলেশনাল টেবিলের ক্ষেত্রে একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো ডেটা টেবিলে ব্যবহার করা হয়, তাহলে ওই অন্য টেবিলে ওই প্রাইমারি কি কে বলা হবে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি।
এবং ফরেন কি এর সাহায্যে একটা টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা যায়। আবার বলি, রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে ব্যবহার করা হয়, তাহলে ওই কিকে বলা হবে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি, এবং ফরেন কি এর সাহায্যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক স্থাপন করা যায়। আচ্ছা, এবার দেখো ফরেন কি এর বৈশিষ্ট্যগুলো। একটা টেবিলে একটার বেশি ফরেন কি এর বৈশিষ্ট্যগুলো, একটা টেবিলের ফরেন কি কে অবশ্যই রেফারেন্স টেবিলের প্রাইমারি কি বা ইউনিক কি হতে হবে। তার মানে অন্য কোন টেবিলের প্রাইমারি কি বা ইউনিক কি না হলে এটাকে ফরেন কি বলা যাবে না। দ্বিতীয়টা দেখো, ফরেন কি কলামের ভ্যালু অবশ্যই রেফারেন্স প্রাইমারি কি বা ইউনিকের মধ্যেই থাকতে হবে। তার মানে প্রাইমারি কিতে ভ্যালু যদি থাকে 1 থেকে 10, ফরেন কিতেও ওই 1 থেকে 10 বা 1 থেকে 10 এর মধ্যেই রাখতে হবে। যদি 10 এর বাইরে অন্য কোনো তুমি ডেটা ব্যবহার করো 11, 12, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। তার মানে যে প্রাইমারি কিতেও যে কয়টা সিরিয়াল নাম্বারের মধ্যে বা যে কয়টা ভ্যালু থাকবে, ফরেন কিতে প্রয়োজনে তার থেকে কম বেশি হোক সমস্যা নেই, কিন্তু ওই ভ্যালুগুলোর মধ্যেই থাকবে। ধরো প্রাইমারি কি আছে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু, ফরেন কিতেও 1 থেকে 10 বা 1 থেকে 10 এর মধ্যেই রাখতে হবে। যদি আমি বাইরে থেকে 11, 12, 13 নেই, এগুলো কিন্তু ফরেন কি ভ্যালু হতে পারবে না। দ্বিতীয় পয়েন্টটা তাই বলা হচ্ছে, ফরেন কি কলামের ভ্যালু অবশ্যই রেফারেন্স প্রাইমারি কি অথবা ইউনিকের মধ্যেই থাকতে হবে। আর তৃতীয়ত, ডুপ্লিকেট বা নাল ভ্যালু ইনসার্ট করা যাবে। ডুপ্লিকেট ভ্যালু কি, একই ভ্যালু একাধিকবার ইউজ করা যাবে এবং প্রয়োজনে এটাকে ফাঁকাও রাখা যাবে। তাহলে প্রাইমারি কি এবং ফরেন কি এর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে বন্ধুরা, প্রাইমারি কি এবং ফরেন কি এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এখন আমরা জানবো প্যারেন্ট টেবিল এবং চাইল্ড টেবিল সম্পর্কে। প্যারেন্ট টেবিল, একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহার হয়, তখন ওইটাকে কি প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলে ফরেন কি বলে। এখানে প্রথম যে টেবিলে প্রাইমারি কি অবস্থান করবে সেটাকে বলা হয় হচ্ছে প্যারেন্ট টেবিল, আর দ্বিতীয় যে টেবিলে ফরেন কি থাকে তাকে বলা হয় হচ্ছে চাইল্ড টেবিল। তার মানে প্রাইমারি কি অবস্থান করলে তাকে প্যারেন্ট টেবিল বা রেফারেন্স টেবিল বা মাস্টার টেবিল বলা হয়ে থাকে, আর দ্বিতীয় টেবিলকে বলা হয় চাইল্ড বা ডিটেইলস টেবিল। আচ্ছা, ওকে বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম যে একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে ব্যবহার করা হয়, তাহলে ওই প্রাইমারি কি কে বলা হবে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের রেফারেন্স কি। ওকে, আজকে আমরা প্রাইমারি আর ফরেন সম্পর্কে ধারণা নিয়েছি। আমি আবার বলি, প্রাইমারি কি হচ্ছে কোন ডেটা টেবিলে যে ফিল্ডের প্রত্যেকটা ডেটাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। আচ্ছা, প্রাইমারি কি এর বৈশিষ্ট্য, একটা টেবিলে একটার বেশি প্রাইমারি কি ফিল্ড থাকতে পারবে না। প্রাইমারি কিতে একই ভ্যালু একাধিকবার মানে ডুপ্লিকেট ভ্যালু এবং নাল ভ্যালু থাকতে পারবে না, এবং ডেটাবেস রিলেশনের পর প্রাইমারি কি এর পরিবর্তন করা মানে যাবে না। আর ফরেন কি কি জিনিস, যে রিলেশনাল টেবিলের ক্ষেত্রে একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহার করা হয়, তাহলে অন্য টেবিলে ওই প্রাইমারি কি কে বলা হবে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি, এবং ফরেন কি ব্যবহার করে কিন্তু একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। এবার ফরেন কি এর বৈশিষ্ট্য, কোন টেবিলের ফরেন কি কে অবশ্যই রেফারেন্স বা টেবিলের প্রাইমারি কি বা ইউনিক কি হতে হবে। দ্বিতীয়ত, ফরেন কি কলামের ভ্যালু অবশ্যই রেফারেন্স প্রাইমারি কি বা ইউনিকের মধ্যেই থাকতে হবে। আর তৃতীয়ত, ডুপ্লিকেট বা নাল ভ্যালু এক্ষেত্রে ইনসার্ট বা ইনপুট করা যাবে। তা আজকে আমরা কম্পোজিট প্রাইমারি কি নিয়ে আলোচনা করব না, আমরা প্রাইমারি আর ফরেন পর্যন্তই রাখলাম, এবং তোমরা এই বিষয়গুলো একটু বই থেকে থিওরিটিক্যাল টপিকগুলো দেখো। পরের দিন আমাদের অল্প কিছু থিওরিটিক্যাল টপিক থেকে আমরা কম্পিউটার রিলেটেড, ডেটাবেস রিলেটেড কাজে চলে যাব। ওকে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।